কেউ তাকে বলেন মহাতারকা, কারো কাছে তিনি রূপকথার চরিত্র, কেউ বা তাকে তো নামই দিয়ে দিয়েছেন জীবিত বীরশ্রেষ্ঠ। জানি এগুলো সবই বাড়াবাড়ি, কিন্তু মাশরাফি বিন মুর্তজা যা করেছেন তার ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটের জন্য, তা তিনি অমর থাকবেন তার কীর্তির জন্যই। আজ তার শেষের শুরু হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে না কিন্তু ক্যারিয়ার। টি-20টাকেই শুধু বিদায় বলেছেন মাশরাফি বিন মুর্তজা। তার শেষ ম্যাচে তাকে ঘিরেই আমরা সাজিয়েছি আমাদের দিনের আলোচিত ঘটনা নিয়ে অনুষ্ঠান নিউজ ভিউজ 24। আমরা মাশরাফিকে জেনে নেব শুরুতেই, তারপরে কথা বলবো তাকে নিয়ে। বিদায় সে তো নিতেই হবে, কিন্তু কখনো কখনো কারো কারো প্রস্থান জন্ম দেয় হাহাকারের, তৈরি করে শূন্যতার। মাশরাফি বিন মুর্তজা তেমনই এক নাম, প্রেরণার প্রতিশব্দ। বাংলাদেশের ক্রিকেটের বিপদ আর ব্যর্থতার দিনে এসেছিলেন সাফল্যের ঝান্ডা নিয়ে। হারতে থাকা এক দল তার নেতৃত্বে হয়ে ওঠে অপ্রতিরোধ্য। সেই মাশরাফি বললেন গুড বাই। This T20 series is going to my last series for Bangladesh cricket, and I like to thank to my BCB, Cricket Control Board, to my family and friends, obviously my teammates and coaching staff, and all the supporting fans. প্রথম ধাক্কাটা এলো টি-20তে। টেস্ট তো এমনিতেই খেলতে অনুমতি দেয় না ভঙ্গুর এক শরীর, আর ওয়ানডে সেটাও শেষ হলো বলে গুঞ্জন আছে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, বল ব্যাট বুট তুলে রাখার সেরা সময়। যেমন গুঞ্জন আছে শ্রীলঙ্কায় সিরিজের মাঝপথে বিদায় বেলার পেছনে দল আর টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধ। কিন্তু যে দলটাকে নিজের পরিবারের মতো আগলে রেখেছিলেন, সব বিভেদ দূরত্ব ঘুচিয়ে বন্ধুত্বের বন্ধনে জড়িয়েছিলেন, সেখানে কোথা থেকে এলো এত অশান্তি? উত্তরগুলো অজানা, তোলা থাক সময়ের হাতে। একজন যোদ্ধা যার যুদ্ধটা শুরু হয়েছিল 2001 সালে অপরিণত বয়সে। অধিকতর ব্যবহারে ডান আর বাহাটুর ইনজুরিতে বারবার নুয়ে পড়েছেন। সাহসী বীর উঠে দাঁড়িয়েছেন ফিনিক্স পাখির মতো সব বাধা পেছনে ফেলে। খেলেছেন 36 টেস্ট, 172 ওয়ানডে আর 53 টি-20। সংখ্যা কিংবা রেকর্ড দিয়ে মাপা যাবে না মাশরাফি নামের মানুষটাকে। তার বীরত্ব আর বড় মনের মানসিকতা মনে রাখবে বাংলাদেশ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। মনে রাখতেই হবে মাশরাফিকে। তিনি যা করেছেন সেটা আমরাও বলছিলাম যে আসলে পরিসংখ্যান কিংবা সংখ্যাতত্ত্ব দিয়ে আসলে বোঝানো সম্ভব নয়। বাংলাদেশের দলটার মধ্যে একটা প্রাণ ফুটিয়েছেন তিনি, দিয়েছেন সাফল্যের যাত্রায়, এগিয়ে চলেছে তার নেতৃত্বেই আসলে মাশরাফি আসলে কেমন, মাশরাফি কি করেন যেটা আসলে অন্যদের চেয়ে আলাদা, আমরা জানতে চাই আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, মাশরাফির সঙ্গে খেলেছেন এক সময় তিনি, খালেদ মাসুদ পাইলট আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। পাইলট ভাই, মাশরাফি কেন আলাদা, এই বাক্যটা এক কথায় কিংবা দুই কিভাবে বলা যায় অল্প কথায়? অল্প কথা আসলে বলা তো খুব কঠিন, বাট সে আসলে অসাধারণ। বিকজ আমি বলবো যে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে মাশরাফি একদমই ডিফারেন্ট। যে তার আদব কায়দা, তার চলাফেরা, সমাজে বড় ছোট সবার সাথে এমনভাবে সে মিশে থাকে, কাউকেই আলাদাভাবে দেখে না। যখন যে কোনো জায়গায় যে পরিস্থিতি হোক না কেন, সেই জায়গাটা খুব নিজের মতো করে সেই মানুষগুলোর সাথে মেশার চেষ্টা করে। অ্যাজ এ পার্সন ফ্যান্টাস্টিক, এবং অ্যাজ এ প্লেয়ার আমরা তো মাঠে জানি, মানুষকে সবসময় দেখে আসছি মাশরাফিকে অ্যাজ এ ভিউয়ার্স যে মাশরাফি কেমন, তার পারফরমেন্স কেমন, লিডারশিপ কেমন, সব দেখেছি। বাট অফ দ্য ফিল্ড মানুষ অনেকেই হয়তো জানেন না যে মাশরাফি কেমন টাইপের মানুষ। আমি বলবো যে সে আমাদের গ্রাউন্ডসম্যান থেকে যে কিনা মাঠের একদমই সবচেয়ে লেবারের মতো যারা কাজ করে, তাদের সাথেও মাশরাফি যেমন আমাদের মনে খুবই বন্ধুত্বপূর্ণ একটা সে মন মানসিকতা তার আছে, এবং সব জায়গায় সেই জিনিসটা মেনে করার চেষ্টা করে, সবার সাথে মেলামেশা, খুবই মিশুক প্রকৃতি। মাশরাফি আজকে শেষ টি-20 খেলছে, এতে আপনার প্রতিক্রিয়া কি? অনেকেই বলছেন যে শেষ হয়ে যাচ্ছে, আসলে তো শেষ নয়, মাশরাফি ওয়ানডেও খেলবেন আমরা জানি। আর আরেকটা হলো যে তার সঙ্গে আপনার সেরা স্মৃতি মাঠের বাইরের কিংবা মাঠে এমন একটা স্মৃতি দর্শকরা জানেন না, আমাদেরকে জানাবেন।
দেখেন মাশরাফির শেষ টি-20 আসলে অবশ্যই এটা তো ধরেন সবার কাছে একটু লাগবে যে মাশরাফি বিদায় নিচ্ছে টি-20 থেকে, খারাপ লাগবে। বাট এটাও ঠিক যে প্লেয়াররা আসে, পারফর্ম করবে, একটা সময় তারা আবার বিদায় নিবে সম্মানের সাথে সাথে। মাশরাফির নিজস্ব একান্তই তার পার্সোনাল ব্যাপার যে মাশরাফি বিদায় নিচ্ছে এই টি-20 থেকে, এটা জোর করার কিছু নাই। বাট আমি তারপর বলবো যে মাশরাফি এমন একজন মানুষ যে মানুষটা বাংলাদেশ টিমকে অনেক উচ্চতর একটা জায়গায় নিয়ে গেছে তার লিডারশিপ দিয়ে। এবং আমি বলবো যে আমার স্মৃতি বলতে কি, মাশরাফিকে যখন আমি প্রথম পাই, বিশেষ করে তার আর্লি স্টেজ, মাশরাফি যখন ভয়ঙ্কর, আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের মতো জায়গায় যেখানে ইনজুরি হয়েছিল, মাশরাফিকে নিয়ে অনেক স্মৃতি। মাশরাফির আসলে বলে শেষ করা যাবে না, ফ্যান্টাস্টিক। আমি বলবো যে অনেক মজার সময় কাটেছি ড্রেসিং রুমে, মানে আমি বলবো যে হোটেলে, প্রত্যেকটা জায়গায়, মাঠের মধ্যে। সবচেয়ে বড় যে জিনিসটা মাশরাফির মধ্যে যে গুণটা, অনেক প্লেয়ারই কিন্তু মাঠে খেলেন, বাট অনেকে হয়তো ইনজুরি থাকলে হয়তো দেখা গেলো যে তার নিজের ক্যারিয়ারটা নিয়ে চিন্তা করে হয়তো সে বলে যে আমি খেলবো না, এই ম্যাচে আমি খেলবো না, অথবা এই ম্যাচে আমি এরকম ফিট না। বাট মাশরাফি এমন একটা প্রকৃতি ছিলেন যে কিনা ওই ইনজুরি নিয়ে, সার্জারি নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু সে সবসময় ফাইট করেছে। এবং দলের এমন সময় যে সে হয়তো বল করতে পারবে না, এমন একটা অবস্থা আছে, কিন্তু তারপরেও সে হয়তো ক্যাপ্টেনকে ওই ধরনের বলবো যে বিশ্বাসটা দিয়ে সে বল হাতে নিয়ে বল করেছে। আমরা আরো কথা বলবো, আপনার কাছ থেকে স্মৃতিটা জানা হলো না এখনো, নিশ্চয়ই আপনি আমাদেরকে বলবেন মাশরাফিকে নিয়ে মাঠ এবং মাঠের বাইরের স্মৃতি। তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে নিউজ ভিউজ 24-এ। মাশরাফি নিয়ে আরো কথা হবে, পুরো অনুষ্ঠানটাই মাশরাফিময়, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম নিউজ ভিউজ 24-এ। আমরা কথা বলছি মাশরাফির শেষ টি-20 ম্যাচ নিয়ে। আজ আনুষ্ঠানিকভাবে টি-20 ক্যারিয়ার, আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের সমাপ্তি টানছেন মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের অধিনায়ক। তাকে ঘিরেই সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিরতির আগে বলছিলাম যে মাশরাফিকে নিয়ে আপনার স্মৃতি, অনেক স্মৃতি, আপনি কোনটা বলবেন সেটাই ভেবে পাচ্ছেন না, আসলে খুঁজে বের করতে পেরেছেন কিনা এই বিরতির ফাঁকে মাশরাফিকে নিয়ে কোনো ঘটনা? রাজীব ভাই, বেসিক্যালি আসলে আমি মেমোরি কিন্তু খুব একটা ভালো না, পুরাতন স্মৃতি অত মনে থাকে না। বাট রিসেন্টলি যে স্মৃতি আমি বলবো যে লাস্ট বিপিএল আমরা যখন খেলছি, আমি খেলি না, বেসিক্যালি আমি ম্যানেজার ছিলাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, এবং সেখানে মাশরাফি ক্যাপ্টেন। তো আমরা বেসিক্যালি সারাদিনে প্র্যাকটিস দেখি সব শেষ করে রাত্রে একটা রুম ছিল যেটা হচ্ছে মাশরাফি রুম। সেই মাশরাফি রুমে হয়তো দেখা যায় যে লম্বা সময় আমরা গল্প করতাম এবং লম্বা সময় আড্ডা দিতাম। এবং রাত কি বলবো যে যেহেতু বিপিএল এর খেলাগুলো ম্যাক্সিমাম কিন্তু ডে নাইট থাকতো, হয়তো দেখা গেলো সন্ধ্যা 6টার সময় খেলা, তো এরকম পরিস্থিতি আমরা হয়তো দেখা গেলো যে লম্বা সময় রাত 2টা-3টা পর্যন্ত আড্ডা দিয়ে এবং খুবই মজার গল্প করতাম, মজার। ম্যাক্সিমাম সমস্ত প্লেয়ার, কিছু অফিসিয়াল সবাই মিলে বসে গান বাজনা করতাম, যে যেমন গান গাইতে পারে, অনেকেই কত রকম বিভিন্ন রকম গল্প বলতে পারে, এই ধরনের আর কি মজার অনেক কিছু। এবং বিদেশে আরেকটা ব্যাপার হচ্ছে, বিদেশে অনেক সময় দেখা গেলো যে আমি যখন ট্যুরে গেছি, মাশরাফি আমি যখন একসাথে যখন ট্যুরে ছিলাম, মাশরাফি একটা জিনিস ছিল, মাশরাফি ভয়ে একটা বাসায় রুমে ঘুমাতে পারতো না, কোথাও বিদেশে এখনো হোটেলে মাশরাফি একা ঘুমাতে পারে না। ফলে হতো কি, মাশরাফি দেখা গেলো যে মাশরাফির বেস্ট রুমমেট ছিল হচ্ছে একজনের কাছে চলে যেত, যেমন রাজ্জাক, আব্দুল রাজ্জাক, তার খুবই ভালো বন্ধু ছিল, ভালো তার রুমে যে ঘুমাতো। তো মানে দিনের বেলায় কিন্তু খুব সাহসী মাশরাফি, হ্যাঁ দিনের বেলা হচ্ছে মাশরাফি খুব সাহসী মাশরাফি, কিন্তু রাতের বেলায় ঘুমানোর সময় শুধু ভীত হইতো মাশরাফি। বাট খুব মজার আর কি, আমরা খুব মজা করতাম। এবং তার সময়টা আমি বলবো যে অসাধারণ সময় গেছে, লম্বা ক্যারিয়ার মাশরাফির। এবং সেই যে লাস্ট 7-8 বছর 10 বছর যেভাবে ইনজুরি নিয়ে যেভাবে খুব কষ্ট করে খেলেছে, অসাধারণ। আমার কাছে মনে হয় এরকম ইনজুরি থাকলে অনেকেই হয়তো অনেক আগেই খেলা ছেড়ে যেত। পাইলট ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। মাশরাফির এই বিদায় কিন্তু মেনে নিতে পারছে না সাধারণ মানুষ, তারা কিন্তু প্রতিবাদ করছে। ঢাকাতে হয়েছে, নড়াইলে তার বাড়িতে হয়েছে। আমরা একটু কলম্বোর পরিস্থিতি জানতে চাই, সেখানে আজকে শেষ ম্যাচ খেলবেন। সত্যিকার অর্থে ভয় কি মাশরাফির মনে ধরা দিয়েছে কিনা? আমাদের সহকর্মী রিয়াসাদ আজিম আছেন সেখানে। রিয়াসাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? শেষ ম্যাচ কিছুক্ষণের মধ্যেই খেলতে নামবে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। মাশরাফি নেতৃত্ব দিবেন শেষবারের মতো বাংলাদেশ দলকে টি-20 ফরম্যাটে। কি অবস্থা? খুব বেশি বাংলাদেশি দর্শক সেখানে নেই, যে মাশরাফির এই বিদায়কে ঘিরে অনেক বেশি আলোড়ন উঠবে, কিন্তু যে কয়জন গুটি কয় দর্শক আছেন কিংবা টিম ম্যানেজমেন্টের সদস্য আছেন, বোর্ড কর্তারা আছেন, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, কি বলবেন আপনি? মূল বিষয় দেখে রেজন, আসলে মাশরাফিকে নিয়ে
জুনিয়র ক্রিকেটারদের মধ্যে বিশেষ করে আপনি জানেন যে মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক দেখেছেন শহীদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, এরকম একটা ব্যাচ কিন্তু গত 2-3 বছরে আমরা কিন্তু পেয়েছি জাতীয় দলে। এবং এই নতুন ক্রিকেটার যারা, জুনিয়র ক্রিকেটার যারা ভবিষ্যতে আসলে নিজেদেরকে আরো বেশি মেলে ধরবেন, এদের কিন্তু আসলে জাতীয় দলের ড্রেসিং রুমের সাথে পুরো পরিবেশটার সাথে মানিয়ে নেবার ক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজা, দলের ক্যাপ্টেন, তিনি কিন্তু একটা বড় ভূমিকা রেখেছিলেন। বোলাররা যখন বল করেছেন, মার খেয়েছেন, ঠিক সে জায়গা থেকে আসলে বুস্ট আপ করবার যে জায়গাটা, সেটা মাশরাফির একটা অবদান ছিল। নতুন একজন ক্রিকেটার কিভাবে সেটেল হবেন সে জায়গায় একটা অবদান ছিল। জুনিয়র ক্রিকেটারদের মধ্যে আসলে আপসেটনেসটা অনেক বেশি। তাসকিন থেকে শুরু করে যারা রয়েছেন, বিরাট, সবার সাথে আসলে আমাদের কথা হয়েছে। সব কথাই আসলে একেবারে অফিসিয়ালি বা প্রফেশনালি হয় না, এর বাইরেও একটা সম্পর্ক থাকে বা কথা হয়। সে জায়গা থেকে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি, যতটুকু তারা শেয়ার করেছেন, আপসেট অনেক বেশি আসলে যে মাশরাফি থাকবেন না। অন্তত এটা কিন্তু এক ধরনের একটা ভীতির সঞ্চার করছে যে টি-20 থেকে মাশরাফি অবসর নিচ্ছেন, হয়তো কিছুদিনের মধ্যে কিংবা এবছরের পরে হয়তো মাশরাফি যদি ওয়ানডে থেকেও চলে যান, ওয়ানডে ফরম্যাটে যদি তিনি অবসর গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে একটা বড় শূন্যতা তৈরি হবে। যারা আসলে মাশরাফির মাধ্যমে বুস্ট আপ হয়ে অনুপ্রাণিত হয়ে ড্রেসিং রুমটাকে আপন করে নিয়েছেন, বাংলাদেশ দলে নিজেদের অবস্থানটাকে পোক্ত করবার একটা অনুপ্রেরণা পেয়েছেন, এটা একটা। আর দ্বিতীয় বিষয় যেটি বোর্ড কর্তাদের কথা বলেন, এটা কিন্তু আসলে বোর্ডেরই এক ধরনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত। আমি একটু আগে যে কথাটি বলছিলাম, যে সবকিছু আসলে প্রফেশনালি জানা যায় না, আবার সবকিছু হচ্ছে অন দ্য রেকর্ডেও আসে না। মাশরাফি বিন মুর্তজা যে সিদ্ধান্তটি গ্রহণ করেছেন, তার আগে আসলে এক ধরনের একটা মিটিং হয়েছিল এই কলম্বোতে, যেখানে হচ্ছে কোচের একটা পরামর্শ ছিল যে টিম ফরম্যাটে তিনি 3 অধিনায়ক চান। সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে বোর্ডের শীর্ষ পর্যায় থেকে আসলে মাশরাফি বিন মুর্তজাকে সেই বিষয়ে আভাসও দেওয়া হয়, এবং শেষ পর্যন্ত আপনি জানেন যে সম্মানটা আসলে বাংলাদেশ অধিনায়কের কাছে অনেক বড়, এবং সেই জায়গা থেকে আসলে তিনি যেটি ফিল করেছিলেন হুট করে এই অবসরের সিদ্ধান্ত। সবকিছু মিলে আসলে বোর্ডের পক্ষ থেকে যে আসলে খুব বেশি আপসেটনেস আছে তা না, তবে ক্রিকেট প্রেমীদের মনে অনেক বড় ধরনের একটা আঘাত এসেছে, যারা মাশরাফির কারণে নতুন বাংলাদেশকে দেখেছে, এবং একই সাথে জুনিয়র ক্রিকেটাররা আসলে অনেক বেশি মর্মাহত। রিয়াসাদ, আপনিও আমাদের সঙ্গেই থাকবেন। যেমনটা বলছিলেন আপনি যে এটা মর্মাহত এবং এক ধরনের গুঞ্জন উঠেছে যে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আজকে ঢাকায় ঢাকা কলেজের সামনে মানববন্ধন হয়েছে, নড়াইলে মাশরাফির জেলা, নিজ জেলা, সেখানে কিন্তু মানববন্ধন হয়েছে। আমরা বলছিলাম যে স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বিক্ষোভে অংশ নেন। তারা ঢাকা নড়াইল সড়ক অবরোধও করেছেন, এমনকি তারা হুমকি দিয়েছেন মাশরাফিকে ফিরিয়ে না আনলে অনশন করবেন। আরও বড় কর্মসূচিরও ঘোষণা তাদের আছে। আমরা একটু এই সব বিষয়গুলো নিয়ে একটু পাইলট ভাইয়ের কাছে জানতে চাই যে পাইলট ভাই, রিয়াসাদ যেমনটা বলছিল যে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, এবং মানুষ বলছে যে এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তারা মানছেন না, আপনার কাছে কি মনে হয় যে এরকম গুঞ্জন কি আসলে সত্য হতে পারে কিনা, যে 3 ফরম্যাটে 3 অধিনায়ক চান বোর্ড সভাপতি, সেই কারণেই সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই একটা সিরিজের শুরুতে কিংবা ম্যাচের টস করতে যাওয়ার সময় আসলে মাশরাফি ঘোষণা দিয়েছেন? এরকম সিদ্ধান্তটা আপনার কাছে কেমন মনে হয়েছে, কিংবা এরকম কোনো কিছু হতে পারে কিনা, মাশরাফিকে ফিরিয়ে আনা উচিত কিনা? দেখেন, মাশরাফি অ্যাজ এ প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ারের একটা নিজস্ব মতামত থাকতেই পারে যে আমি আসলে খেলবো নাকি রিটায়ার করবো, তার নিজস্ব মতামত থাকতেই পারে। বাট শ্রীলঙ্কায় যে মাশরাফির মতো লিডার, এত বড় এত ভালো পারফর্মার, আমার মনে হয় যে মাশরাফি নিশ্চয়ই কোনো একটা কিছু থাকতে পারে, যার জন্য আমার কাছে মনে হয় যে হঠাৎ করে মন খারাপ করে হয়তো সে ডিসিশনটা নিয়েছে। বাট আমি মনে করি যে মাশরাফি যে অ্যাচিভমেন্ট টিমের জন্য, আমার কাছে মনে হয় যে দেশের জন্য বা জাতির জন্য, সেখানে মাশরাফির মতো প্লেয়ার হয়তো অনেক আগে থেকেই হয়তো বলে আসতে পারতো যে না, নেক্সট 2 মাস পরে আমি হয়তো রিটায়ার করবো এই শ্রীলঙ্কা 2020 পরে। বাট আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের সাথে একটা বোর্ডের অবশ্যই একটা চিন্তা করা উচিত যে প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতেই হবে। আমি মনে করি যে, কিন্তু বোর্ডেরও অবশ্যই সেই দায়িত্বটা অবশ্যই আছে যে প্লেয়ারকে বলতে পারে যে হ্যাঁ, আমরা হয়তো তোমাকে নিয়ে কন্টিনিউ চিন্তা ভাবনা করছি না, এটা বলতে পারে। বাট এটার পিছনে যদি কোনো বাজে চিন্তা ভাবনা থাকে যে না, আমি তার পারফরমেন্স থাকা অবস্থাতেও তাকে আমরা বাদ দিচ্ছি, ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছি, আমার কাছে মনে হয় এটা সুস্থ একটা তদন্ত হওয়া উচিত যে আসলে কে বা কারা এটা কি চিন্তা করেছেন, মানে ম্যানেজমেন্ট কি চিন্তা করেছেন, কি চিন্তা করে তাকে রিটায়ারমেন্টের কথা বলা হয়েছে, এটা অবশ্যই আমার মনে হয় খুঁটিয়ে দেখা উচিত। যদি সেটা অবশ্যই ভালো কোনো কারণে হয়ে থাকে, তাহলে আমি সাধুবাদ জানাবো যে না, ঠিক আছে, ফিউচার বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে, বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে হয়তো ম্যানেজমেন্ট চিন্তা করছে। বাট এর মধ্যে যদি কোনো নোংরামি থেকে থাকে যে না, যেটা কোনো যুক্তিতে হয়তো আসে না, সেক্ষেত্রে এবং মাশরাফির একটা ভিউ অবশ্যই নেওয়া উচিত যে মাশরাফি কী কারণে এত হার্ট হয়েছে, যে হার্টের কারণে সে হয়তো এত তাড়াতাড়ি এত হার্ট ডিসিশনে গেল,
সেটা অবশ্যই দেখা উচিত। এবং তারপরও আমি মনে করি যে রিটায়ারমেন্টের অ্যানাউন্স করা মানে এই না যে সে রিটায়ার করে ফেলা। আমি মনে হয় যেটা এখনো বোর্ডের একটু চিন্তা ভাবনা করা উচিত এবং মাশরাফিরও একটু অবশ্যই চিন্তা করা উচিত যে দুটো পক্ষের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমার কাছে মনে হয় যে যদি সে হার্ট হয়ে থাকে কেন হার্ট হলো এই জিনিসটা বাইক করা উচিত যে আমার কেন আমি, এবং এটাও আমি মনে করি যে দেখেন ম্যানেজমেন্ট বলতে আমরা বোঝাই যে আমাদের গার্ডিয়ান, আমাদের পরিবারের বড় ভাই মা বাবার মতো, কিন্তু এত সুন্দর একটা রিলেশন থাকা উচিত যে আমার ছেলেকে আমি কতদিন পর্যন্ত কন্টিনিউ করাবো না করাবো সমস্ত কিন্তু ম্যানেজমেন্ট অ্যাটলিস্ট জানা উচিত ছিল। আমার কাছে মনে হয় যে না মাশরাফি এতদিন পর্যন্ত কন্টিনিউ করার পর হয়তো খেলবে না, তাহলে আমরা ওইরকম একটা প্রিপারেশন যে মাশরাফির সাবস্টিটিউট একটা প্রিপারেশন বের করে চিন্তা ভাবনা। হঠাৎ করে এই ধরনের আসলে আমার কাছে একটু সন্দেহ দিচ্ছে। মানুষ যেমন সন্দেহ করছে সবাই কিন্তু সন্দেহটা করাটাই স্বাভাবিক। পাইলট ভাই আপনি আমাদের সঙ্গেই থাকবেন, রিয়াসাদ আপনিও থাকবেন আমাদের সঙ্গে। আমরা নিউজ ভিউজ 24-এ আছি, মাশরাফিকে নিয়ে কথা বলছি, আরো কথা বলবো আরেকটা বিরতির পর ফিরে এসে। আমাদের ক্রিকেটের ইতিহাসে এরকম অজাতশত্রু, এরকম সর্বজনপ্রিয় অধিনায়ক আমরা আগে আর কখনো পাইনি। তাকে ঘিরে যে আমাদের দলীয় সংহতি তৈরি হওয়াটা আমরা দেখেছি, সেটা একটা বিরল ঘটনা আমাদের ক্রিকেট ইতিহাসে। এই জায়গাতে কাজ শেষ হয়েছে, কিন্তু ক্রিকেট ডেভেলপমেন্টে তার যে মেধা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারে অন্য জায়গার ভিতরে ইউজ করবে। আমরা শুনছিলাম মাশরাফির দুই কোচ যারা মাশরাফিকে পেয়েছেন শিষ্য হিসেবে তাদের কথা। মাশরাফির অল্টারনেট কিংবা মাশরাফির পরিবর্তে আরেকজন মাশরাফি খুঁজে পাওয়া কঠিন। আমরা আছি নিউজ ভিউজ 24-এ, মাশরাফির শেষ টি-20 ম্যাচকে স্মরণ করছি আমরা আজকের এই আয়োজনে। আমাদের সঙ্গে কলম্বো থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রিয়াসাদ আজিম, আর আছেন ঢাকা থেকে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আমরা রিয়াসাদের কাছে একটু যেতে চাই আরো একবার, যে রিয়াসাদ আজকে শেষ ম্যাচ, আমরা বলছি যে ওখানে খুব বেশি আয়োজন করার সুযোগও নেই যেহেতু হোম ম্যাচ বাংলাদেশের নয়, দর্শক বাংলাদেশের নয়, তারপরও আজকে কোনো আয়োজন কি থাকছে কিনা মাশরাফির শেষ ম্যাচকে ঘিরে? মূল ব্যাপার কি রেজওয়ান, আসলে আমরা যদি দেখি সুযোগের থেকে ইচ্ছাটা অনেক বড় ব্যাপার, আন্তরিকতাটা কিন্তু আসলে প্রকাশ পায়। সেই জায়গাটা থেকে আসলে বলতে চাই যে এখন পর্যন্ত আমরা মাশরাফির অবসরের পর থেকে ক্রিকেট বোর্ডের যে আচরণ, একটা শুভেচ্ছা বাণী কিংবা তার যে অবদান সেটা প্রেসে দিয়ে তাকে সম্মানিত করা, এটুক প্রচেষ্টাও কিন্তু আমরা আসলে যথাসময়ে লক্ষ্য করিনি। তো সবকিছু মিলে আসলে তেমন কোনো বোর্ডের পক্ষ থেকে আয়োজন নেই। ক্রিকেটাররা ড্রেসিং রুমে হয়তো কিছু একটা করলে করতে পারেন, যেহেতু ভেতরের খবরটা আমরা জানতে পারি না। আর এর আগে আমি বিশ্বকাপ কভার করেছিলাম, মাইকেল ক্লার্কের অবসরের বিষয়টি আমি দেখেছিলাম যে আসলে একটা দেশে যে ক্রিকেটার অবদান রাখেন তাকে সম্মানিত করাটা আসলে ইচ্ছা থাকলে বিভিন্নভাবে করা যায়। সচিন টেন্ডুলকর অবসর নিয়েছিলেন, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ভারতীয় ক্রিকেট বোর্ড উদ্যোগ নিয়েছিলেন। তো মাশরাফি এই যে হঠাৎ সিদ্ধান্ত, এটার পেছনে মূল কারণটা বিসিবি, এবং যদি আসলে অ্যাওয়ে সিরিজের কারণে আয়োজনের সুযোগ না থাকে সেই দায়টাও বিসিবি। পাইলট ভাইয়ের কাছে জানতে চাই, ধন্যবাদ আপনাকে রিয়াসাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পাইলট ভাই, যেটা আমরা শুনছিলাম যে খুব বেশি আয়োজন নেই মাশরাফির শেষ টি-20 কে ঘিরে, ওয়ানডে এখনো খেলবেন মাশরাফি, তারপরও আপনার কি মনে হয় যে টি-20তে মাশরাফিকে বাংলাদেশ মিস করবে কিনা, কিংবা ওয়ানডেও আসলে কতদিন খেলতে পারবেন? যে গুঞ্জনটা আমরা শুনছি টি-20তে তাকে থাকতে না দেওয়ার যে গুঞ্জনটা, সেটা যদি সত্য হয়, ওয়ানডেতেও আসলে তিনি কতটুকু খেলতে পারবেন স্বাধীনভাবে? আমি তো মনে করি যে মাশরাফি এখনো টিমের জন্য অপরিহার্য আমার কাছে মনে হয়। বিকজ আপনি যদি স্ট্রাইক বোলার হিসেবে যদি দেখেন, বাংলাদেশের এখনো মেন স্ট্রাইক বোলার টি-20 জন্য। আপনি যদি বাংলাদেশের মানে কোনো একজন যদি অপশনে যদি নেন, আমার কাছে সবাই কিন্তু মাশরাফির জন্য সবাই যাবে যে না মাশরাফি স্ট্রাইক বোলার হিসেবে। তার যে প্রথম 2 ওভার টি-20 বোলিং, আমার কাছে মনে হয় যে এখনো যে কোনো ব্যাটসম্যান, যে কোনো ওয়ার্ল্ডের ব্যাটসম্যানের জায়গায় আমার কাছে বল করার জন্য সেই মাশরাফি এখনো পারফেক্ট। শুধু আমি একটা কথা বলবো যে অবশ্যই আপনাদের টি-20 এবং ওয়ানডের জন্য মাশরাফি এখনো, এবং সাথে আমি একটা জিনিস বলবো যে দেখেন, আমার কাছে মনে হয় যে আমরা সবাই কিন্তু আমাদের যে কোচ হাতুরুল সিং এর উপরে দোষ দিচ্ছি, তাকে আমার কাছে মনে হয় ঢাল হিসেবে ইউজ করছি। আর কিন্তু আমার একটা জিনিস বলি যেটা আমার কাছে মনে হয় খুবই ইন্টারেস্টিং ব্যাপার, হাতুরুল সিং কিন্তু সানজামুল ইসলাম নয়ন বা সাইফুদ্দিন ফাস্ট বোলার অলরাউন্ডার, এদেরকে কিন্তু হাতুরুল সিং আমার খেলা দেখে নাই। তাহলে এরা কিভাবে হাতুরুল সিং এর পিক করে? আমার কাছে মনে হয় যে দেখেন, এখানে হাতুরুল সিং কিন্তু মিডিয়ার সাথে ওইভাবে কথা বলে না এক অফিসিয়াল ছাড়া, কিন্তু সামহাও আমার কাছে মনে হয় যে কোনো না কোনো ইনফরমার যারা কিনা এই টিম থেকে নাড়াচাড়া করছেন, টিমটাকে ঘাটছেন। আমার কাছে মনে হয় যে এই যে ধরেন সাপোজ ঢাকা লিগের খেলা অথবা বিপিএল এর খেলা হাতুরুল সিং কিন্তু বাংলাদেশের কখনো বসতে দেখেন না। তাহলে এই প্লেয়ারগুলোকে হাতুরুল সিং এর নিশ্চয়, তাহলে সবাই যখনই ম্যাচ জিতছে তখন কিন্তু সবাই বলছেন যে হাতুরুল সিং এর, সবাই মিলে আমরা ম্যাচ জিতছি। আর যখনই আমরা ম্যাচ খারাপ করছি বা কোনো একটা ডিসিশন যদি মানে টাফ ডিসিশন হচ্ছে, তখনই কিন্তু সবাই মিলে আঙুল করছে হাতুরুল সিং এর দিকে।
বাট আমার কাছে মনে হয় যে সবাই হয়তো হাত হিসেবে আঙুল মানে ঢাল হিসেবে ইউজ করছে, বাট এটা আমার কাছে মনে হয় যে সবাই দায়িত্ব নিচ্ছে না যে অ্যাজ এ টিম, যে না আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন, যে আমরা ম্যানেজমেন্ট থেকে একটা ডিসিশন দিয়েছি। জি, ধন্যবাদ আপনাকে খালেদ মাসুদ পাইলট আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। আমরা সত্যিই তাই যে হাথুরু সিংকে কিনে অনেকেই অভিযোগ করছেন, আসলে সত্য কি মিথ্যা কি নিশ্চয়ই ক্যারিয়ারের কোনো একটা সময়, জীবনের কোনো একটা সময় মাশরাফি তা প্রকাশ করবেনই। আমরা সেই অপেক্ষায় রইলাম। তবে একটা শেষ কথা জানিয়ে যাই যে মাশরাফি কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যেই বাস করে, যে কিনা জিততে চায় প্রত্যেকটি ম্যাচ, এগিয়ে নিতে চায় নিজেকে এবং বাংলাদেশকে। সবাই ভালো থাকবেন।